ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থেকে কিছু গল্প ও কবিতা থেকে এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আমি আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, পৌষে বাতলা কাকে বলে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে ভদ্রলোকেরা রাঢ় বাংলার শীতকালীন বৃষ্টিপাতকে পৌষে বাতলা বলে। ফাঁপি কাকে বলে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস বইলে রাঢ় বাংলার গ্রামে ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে তারা ফাঁপি বলে। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পের বুড়ি চেহারাটা কেমন ছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে বুড়িটি ছিল রাক্ষসের চেহারা, কুঁজো, একমাথা সাদা চুল, পরনে ছিল ছেঁড়া নোংরা কাপড়, গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল, হাতে ছিল একটা বেতে লাঠি। ভারতবর্ষ গল্পে কোন বাংলা মাস এবং কোন বাংলা ঋতুর কাহিনী বর্ণনা করা হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটিতে পৌষ মাস এবং শীতকালের ঋতুর কাহিনী বর্ণনা করা হয়েছে। পৌষ মাসের বৃষ্টি গ্রাম বাংলায় কী কী নামে পরিচিত? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে পৌষ মাসের বৃষ্টি গ্রাম বাংলার ভদ্রলোকের কাছে পৌষে বাতলা আর ছোট লোকের কাছে ডাউট নামে পরিচিত। পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচনে কি বলা হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচনে বলা আছে, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। 7 নম্বর প্রশ্ন, তাকে দেখে সবাই তর্ক থামালো। কাকে দেখে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। চায়ের দোকানে বসে থাকা মানুষেরা এক থুত্তুরে কুঁজো বুড়িকে চায়ের দোকানে ঢুকতে দেখে তর্ক থামিয়ে দিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, বুড়ি মারা যাওয়ার সময় কী কী উচ্চারণ করেছিল বলে হিন্দুরা জানিয়েছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে মারা যাওয়ার সময় শ্রীহরি এবং হরিবোল উচ্চারণ করেছিল, সেটা হিন্দুরা জানিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, মোল্লা সাহেব কখন বুড়িকে মারা যেতে দেখেন? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে মোল্লা সাহেব যখন ভোরের নামাজ সেরে শহরে যাবার জন্য বাস ধরার উদ্দেশ্যে আসছিলেন তখন বটগাছের তলায় বুড়িকে পড়ে থাকতে দেখেছিলেন। 10 নম্বর প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটি কি? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। হঠাৎ বুড়ির মৃতদেহটি নড়ে উঠেছিল, এটাই ছিল অদ্ভুত দৃশ্য। 11 নম্বর প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে হরিবোল বলতে বুড়িকে নকরি নাপিত স্পষ্ট শুনেছিল। 12 নম্বর প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বুড়িকে নিয়ে হিন্দু মুসলমান দুই পক্ষের মধ্যেই বিতর্কের মাধ্যমে বচসা বেড়ে গিয়েছিল। 13 নম্বর প্রশ্ন, বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, কেন ঝোলানো হয়েছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বুড়ির মৃতদেহ নদীর চড়ায় ফেলে দেওয়ার উদ্দেশ্যে তাকে বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, তখন একজন তাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে চায়ের দোকানে আসা থুত্তুরে বুড়ি চা খাওয়া শেষ হলে চায়ের দোকানে বসে থাকা একজন লোক তাকে জিজ্ঞাসা করেছিল সে কোথা থেকে এসেছে।
15 নম্বর প্রশ্ন, চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো, থুত্তুরে বুড়ি কিভাবে চায়ের দাম মিটিয়েছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে থুত্তুরে বুড়িটি চা খেয়ে তার কম্বলের ভিতর থেকে ন্যাকড়ায় বাঁধা পয়সা বের করে চায়ের দাম মিটিয়েছিল। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। আর তোমরা ভারতবর্ষ গল্পটা একটু ভালো করে পড়ে নিও। আর টেস্ট পেপারে দেখবে এই ধরনের আরও নানা রকমের প্রশ্ন আছে। তোমরা যদি সেগুলো একটু ঘরে বসে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।